আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের 1000 প্রায়োরিটি এমসিকিউর কোষ এ ও এর গঠন এবং কোষ বিভাজনের সেকেন্ড লেকচারে। প্রথম লেকচারটা 30টা এমসিকিউ দিয়েছিলাম, তোমরা দেখেছো, হিউজ সারা, অনেক মানুষ দেখছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আশা করি পরের ভিডিওগুলো তোমরা দেখবে এবং উপকারে আসবে। সো আমাদের হচ্ছে 30টা এমসিকিউ আমরা সমাধান করেছিলাম, 31 নম্বর এমসিকিউ থেকে সমাধান শুরু করব। তার আগে হচ্ছে আগের ক্লাসে দুইটা কাফফারা বলিনি, আগের ক্লাসে তাড়াহুড়া করে তোমাদেরকে দুইটা প্রশ্ন উত্তর একটু আমার ভুল হয়ে গিয়েছিল, সেই দুইটা প্রশ্ন একটু সমাধান করে দেই। একটা ছিল হচ্ছে, কারণ তোমরা তো এই ভিডিওটা দেখে এটাই সঠিক মনে করে যদি পরে আবার ভুল করে ফেলো তখন তো সমস্যা। একটা ছিল যে তোমরা অনেকেই কমেন্টে জানাইছো, থ্যাংক ইউ যে তোমরা পড়ালেখা করছো এবং তোমরা এইগুলো সঠিক উত্তর জানো। একটা প্রশ্ন ছিল কোন ক্রোমোজোমটি মানুষের দেহে থাকে না। মানুষের দেহে থাকা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির, অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম জে আকৃতির, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই আকৃতির। এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা মানুষের বডিতে থাকে না। আমি তোমাকে বলে ফেলছিলাম ভুলে অ্যাক্টোসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক তো মানুষের দেহে থাকে, অ্যাক্টোসেন্ট্রিক মানুষের দেহে থাকে, থাকে না টেলোসেন্ট্রিক। এবং তোমরা এক্স ক্রোমোজোম কি ওয়াই ক্রোমোজোম কি এটা কিন্তু কমেন্টে জানাইছো অনেকে, থ্যাংক ইউ ফর দ্যাট। আরেকটা প্রশ্ন যেটা ছিল 14 নম্বর প্রশ্নটাও আমি বলছি ঠিক বাট দাগাইছি ভুল। 14 নম্বর আমি বলছি ঠিক, দাগাইছি হচ্ছে ভুল। এই যে 14 নম্বর প্রশ্ন কি ছিল, 14 নম্বর ছিল স্টার্চ সংরক্ষণকারী লিউকোপ্লাস্টকে কি বলি। স্টার্চ মানে তো শর্করা, স্টার্চ মানে কি শর্করা, তো শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট তো অ্যামাইলোপ্লাস্ট হবে, অ্যামাইলোপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট চর্বি সঞ্চয়কারী, শর্করা সঞ্চয়কারী অ্যামাইলোপ্লাস্ট। সো আমি কনসেপ্ট ঠিকঠাক দিছি, দাগাইছি ভুল। সো এই দুইটা প্রশ্ন কিন্তু হচ্ছে যে খেয়াল রাখতে হবে এবং তাড়াহুড়া করলে কিন্তু ভুল হয়, এটা সাদাব ভাইয়েরও ভুল হয়, সবারই ভুল হয়। সো পরীক্ষা থেকে শুরু করে সবকিছু ধীরে সুস্থে দিতে হবে। আরেকটা প্রশ্ন নিয়ে মনে তোমাদের অনেকের কনফিউশন আছে, মাইটোকন্ড্রিয়াটি এটিপি উৎপাদনে সাহায্য করে কোনটা। এটা বইয়ে মনে গোলজি বডি টাইপের কিছু বলা আছে, কিন্তু আমরা এখানে হচ্ছে যে গোলজি বডির লাইনটা হচ্ছে গোলজি বডি মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করে, উদ্দীপনা যোগায়। কিন্তু মূল কথা হচ্ছে এই জায়গায় কি, মূল কথা হচ্ছে এখানে মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে অক্সিজম আছে সেই অক্সিজমটাই কিন্তু মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে সাহায্য করে। সো আমরা হচ্ছে যে এই লাইনগুলা দেখে গেলাম, আগের ক্লাসে কাফফারা দিয়ে দিলাম, এখন হচ্ছে যে নতুন ক্লাসে আমরা প্রবেশ করি। চলো আমরা হচ্ছে যে এমসিকিউতে ছিলাম সে জায়গায় যাই। নিউক্লিক অ্যাসিডের মৌলিক একক কি দেখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হচ্ছে এই যে নিউক্লিওটাইড যে আছে, নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার, যে অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলে আমাদের এই নিউক্লিক অ্যাসিড তৈরি করে। অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলে কি তৈরি করে, অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলে হচ্ছে যে আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি করে, কি তৈরি করে, নিউক্লিক অ্যাসিড তৈরি করে। সো এই যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিডটার মৌলিক একক কি, নিউক্লিওটাইড। আর লাস্ট ক্লাসে পড়াই দিছিলাম যে নিউক্লিওটাইডটা আমাদের পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস মিলে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন হয়ে যাবে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড তৈরি হবে। সো নিউক্লিক অ্যাসিডের মৌলিক একক, নিউক্লিক অ্যাসিড দুই টাইপের আছে, একটা ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। কমেন্টে ডিএনএ এবং আরএনএ ফুল ফর্মটা লিখে দাও, কারণ এগুলো লাগে পরীক্ষার মধ্যে। আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, ভিডিওটা পজ করে করে কমেন্টে উত্তর দিবা, নাহলে লাভ হবে না, ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না, তোমার উপকার হবে না। তো এরপরের প্রশ্ন হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে প্রধান পার্থক্য কি, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে প্রধান পার্থক্য চাইছে। দেখো এই প্রশ্নগুলোর মধ্যে একটু আমি ট্রিকি খেলছি প্রধান পার্থক্য কথাটা নিয়ে। দেখো প্রথম প্রশ্ন, ডিএনএ দ্বিসূত্রক আরএনএ একসূত্রক, এটা তো সত্যি কথা। দেখি আরো পার্থক্যের মধ্যে কি বলা আছে। ডিএনএ প্রোটিন সংশ্লেষ করে, আরএনএ বংশগতি উপাদান বহন করে। ডিএনএ প্রোটিন সংশ্লেষ করে না, ডিএনএ বংশগতি তথ্য বহন করে, আর আরএনএ প্রোটিন সংশ্লেষ করে, উল্টা বলা আছে, ভুল বলা আছে। ডিএনএ শুধুমাত্র ব্যাকটেরিয়াতে থাকে না, ডিএনএ ব্যাকটেরিয়াতেও থাকতে পারে, ভাইরাসেও থাকতে পারে, মানব দেহেও থাকতে পারে। আরএনএ প্রাণী কোষে থাকে, আরএনএ প্রাণী কোষে থাকে, কোনো সমস্যা নাই, কিন্তু ডিএনএ শুধু ব্যাকটেরিয়াতে থাকে এটা তো সত্যি কথা না। ডিএনএ শক্তি উৎপাদন করে, আরএনএ শক্তি সংরক্ষণ করে না, বা এখানে শক্তি রিলেটেড কোনো কথা নাই। তো ডিএনএ দ্বিসূত্রক এবং আরএনএ একসূত্রক, এটাই কিন্তু হচ্ছে যে মূল বৈশিষ্ট্য হিসাবে এখানে দেখা যাচ্ছে, ডিএনএ দ্বিসূত্রক আরএনএ একসূত্রক। এরপরে প্রশ্ন করছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে সাধারণ উপাদান কোনটা। এখানে থায়ামিন, ইউরাসিল, রাইবোজ সুগার, গুয়ানিন এই রিলেটেড কথা বলছে। দেখো ডিএনএ এর ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন বেস কি, আর আরএনএ এর ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন বেস কি। ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেস কি, আরএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেস কি। ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন।
আয়নের ক্ষেত্রে নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। তাইলে থায়ামিন এটা তো প্রথমে সাধারণ উপাদান হচ্ছে না, কারণ থায়ামিন হচ্ছে যে ডিএনএতে থাকে, আরএনএতে থায়ামিন থাকে না। আচ্ছা, ইউরাসিল যে বিষয়টা আছে, ইউরাসিলও হচ্ছে না, কারণ ইউরাসিল আরএনএতে থাকে, ইউরাসিল ডিএনএতে থাকে না। রাইবোজ সুগার, এই রাইবোজ সুগার আরএনএতে থাকে, রাইবোজ সুগার আরএনএতে থাকে, রাইবোজ সুগার ডিএনএতে রাইবোজ সুগার থাকে না, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। এই যে দেখো গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন এরা হচ্ছে সাধারণ উপাদান যেটা দুই জায়গায় আছে। আবার ফসফরিক অ্যাসিড এটাও একটা সাধারণ উপাদান যা দুই জায়গায় আছে। তাহলে উত্তর কি? উত্তর হবে হচ্ছে গুয়ানিন। মজার বিষয় হচ্ছে অ্যাডেনিন আর থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, সাইটোসিন এবং গুয়ানিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কিন্তু কি বলি? কোডন বলি, তাই না? এই কোডন নিয়ে আমরা একটু পর পড়ছি। দেখো ওয়াটসন এবং ক্রিক সাহেব ডিএনএ এর মডেল দিছে কত সালে? 1953 সালে। নোবেল প্রাইজ পাইছে কত সালে? 1963 সালে নোবেল প্রাইজ পেয়েছে। তাদের যে মডেলটা ছিল, তাদের ডিএনএ মডেল কি ছিল? ডাবল হেলিক্স মডেল, ডাবল হেলিক্স মডেল, ডাবল হেলিক্স মডেল। এই যে ডাবল হেলিক্স মডেল তারা দুইজন দিছে, এই ডাবল হেলিক্স মডেলে এই 3' টু 5' মুখী একটা সূত্রক, আর একটা সূত্রক হচ্ছে 5' টু 3' মুখী সূত্রক, এবং এরা হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো দেখতে। আমি যেমনি সোজা দেখাইলাম এরকম সোজা না, কিন্তু পেঁচানো সিঁড়ির মতো। কিসের মতো? পেঁচানো সিঁড়ির মতো এরা দেখতে হয়। এখন কথা হইছে সমান্তরাল দ্বিসূত্রক ছবিতে যেমন দেখাইছি সেরকম কিন্তু দ্বিসূত্রক বা সমান্তরাল না, বিপরীতমুখী, একটা এদিকে আর একটা ওর দিকে, সমান্তরাল না বিপরীতমুখী দ্বিসূত্রক। বাকি অপশনগুলো একটু এক্সপ্লোর করি। বৃত্তাকার এক সূত্রক না, বৃত্তাকার এক সূত্রকও না, বৃত্তাকার এক সূত্রকও সে না, বৃত্তাকার না। তো আমাদের ওয়াটসন ক্রিক যে ডিএনএ মডেল দিয়েছে বৃত্তাকার মডেল দেয় নাই। বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ কোথায় থাকে? বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে ব্যাকটেরিয়াতে। এই বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ কোথায় থাকে? বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে ব্যাকটেরিয়াতে। বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ কই থাকে? বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে হচ্ছে ব্যাকটেরিয়াতে। বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ ব্যাকটেরিয়াতে থাকে। সরল একক শৃঙ্খল কথাটা আসতেছে না, তাহলে বিপরীতমুখী দ্বিসূত্রক এই কথাটা হচ্ছে যে আমাদের এই জায়গায় আসতেছে, বিপরীতমুখী দ্বিসূত্রক এই কথাটা এই জায়গায় আসতেছে। ঠিক আছে, এখন খেয়াল করো যে ওয়াটসন এবং ক্রিকের মডেল অনুযায়ী ডিএনএ হেলিক্সের ডিএনএ হেলিক্সের পূর্ণপাক সম্পন্ন করতে কত অ্যাংস্ট্রম দূরত্ব প্রয়োজন? সো এটা ধরো হচ্ছে যে আমাদের একটা ডিএনএ, পেঁচানো ডিএনএ দেখতে পাচ্ছি, এ পাশ থেকে আরেকটা অংশ আসবে। এখন এই যে এখান থেকে এতটুকু, এটাকে বলা হয় এক পাক। এটাকে কি বলি আমরা? এক পাক বা এক প্যাচ, এক পাক বা এক প্যাচ। এই এক পাক বা এক প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার। এই এক পাক বা এক প্যাচ এ 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এই 10 জোড়া যে নিউক্লিওটাইড আছে, এই 10 জোড়া নিউক্লিওটাইড এখানে থাকে, এবং এখানে এই যে 10 জোড়া নিউক্লিওটাইড আছে, এই 10 জোড়া নিউক্লিওটাইডের জন্য হচ্ছে 25টা হাইড্রোজেন বন্ধন আছে। কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? 25টা হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে প্রতি জোড়া নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত হবে এখানে? প্রতি জোড়া যে নিউক্লিওটাইড আছে, প্রতি জোড়া নিউক্লিওটাইড, এটা কমেন্টে জানো আমাকে, প্রতি জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কত? দূরত্ব হবে 34/10, 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। আরেকটা প্রশ্ন আসে যে এটার ব্যাস কত? ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম হচ্ছে ব্যাস। ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। এবং যতগুলা অ্যাডেনিন ততগুলা থায়ামিন, যতগুলা সাইটোসিন ততগুলা গুয়ানিন। এটাকে বলা হয় চারগাফস রুল। এটাকে কি বলি? চারগাফস রুল। এটাকে কি বলি? চারগাফস রুল বলি। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে চারগাফস রুল। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে চারগাফস রুল বা চারগাফস ডাটা বলি এটাকে। ঠিক আছে, এখন আসো যে আমরা হচ্ছে ডিএনএর ভৌত গঠনে সঠিক নয় কোনটা? ডিএনএর ভৌত গঠনে সঠিক নয় কোনটা? ডিএনএর ভৌত গঠনে পেঁচানো সিঁড়ির মতো, কথা সঠিক। হেলিক্স দুইটা সমদূরত্বে একীবর্তী হয় না, এরা বিপরীতমুখী থাকে। সূত্রক দুইটার মাঝে নাইট্রোজেন বেস থাকে, সূত্রক দুইটার মাঝে নাইট্রোজেন বেসই তো থাকে। কারণ এই যে আমরা যদি সূত্রকটাকে এভাবে চিন্তা করি, এই সূত্রকটার মধ্যে এই সূত্রকটা তৈরি করে কে কে? সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট।
আর এই সুগারগুলোর সাথে সাথে অ্যাডেনিন আর থায়ামিন যুক্ত থাকে, অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন। এই সূত্রক দুইটার মাঝে নাইট্রোজেন বেস থাকে, এই কথা সত্যি। এরপর হচ্ছে সূত্রকের বাইরের দিকে ফসফেট থাকে, ইয়েস সূত্রকের বাইরের দিকে ফসফেট থাকে। এই জন্য হচ্ছে যে 3' 5' প্রান্ত যে তৈরি হয় 5' প্রান্তে, এই 3' প্রান্তে মুক্ত OH থাকে, 3' প্রান্তে OH মুক্ত থাকে। কার কারণে? এই ফসফেটের কারণে। তাহলে এখন এখানে দেখো প্রশ্নে চাইছে কিন্তু সঠিক নয় কোনটা, সঠিক নয়। তাহলে পেঁচানো সিঁড়ির মতো এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক, সঠিক নয় হচ্ছে এটা। পরীক্ষায় প্রশ্নে আসলে এই সঠিক নয়, সত্য নয়, মিথ্যা নয়, এই প্রশ্নগুলোতে কিন্তু তোমরা গোলপাক পাকায় ফেলো। এগুলাতে কিন্তু গোলপাক পাকানো যাবে না, যাবে না, কিন্তু একদমই যাবে না। দেখো কোষে কোনটার পরিমাণ সব থেকে বেশি থাকে? আমাদের যে mRNA, rRNA, সিঙ্গেল স্ট্র্যান্ড RNA, tRNA আছে, তার মধ্যে এই rRNA এর পরিমাণ সবচেয়ে বেশি, 85% হচ্ছে এই rRNA এর পরিমাণ থাকে, 80 to 85% থাকে rRNA বা রাইবোজোমাল RNA। আমাদের হচ্ছে এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, rRNA বা রাইবোজোমাল RNA সবচেয়ে বেশি পরিমাণে আমাদের হচ্ছে যে থাকে। এই যে আমাদের mRNA আছে, সেই mRNAটা কিন্তু হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী হয়। মনে রাখতে হবে mRNAটা সবচেয়ে ক্ষণস্থায়ী, এবং mRNAটা হচ্ছে এর মধ্যে কোডন থাকে, এর মধ্যে কি থাকে? কোডন থাকে, কোডন থাকে। এই tRNA হচ্ছে tRNA এর মধ্যে অ্যান্টিকোডন থাকে, tRNA-তে কি থাকে? অ্যান্টিকোডন থাকে, এবং tRNA হচ্ছে অ্যামিনো অ্যাসিড বহন করে। কি বহন করে? অ্যামিনো অ্যাসিড বহন করে, অ্যামিনো অ্যাসিড বহন করে, এবং এই কোডন অ্যান্টিকোডন মিলে এই অ্যামিনো অ্যাসিড হচ্ছে যে দেয়। সিঙ্গেল স্ট্র্যান্ড RNA, স্মল নিউক্লিয়ার RNA, এরা এনজাইম হিসেবে কাজ করে, এরা এনজাইম হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে। tRNA এর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই tRNA এর একটা মডেল দেখা যায় যেটাকে বলা হয় ক্লোভারলিফ মডেল, ক্লোভারলিফ মডেল। আর বাকি থাকে জিআরএনএ, এটা হচ্ছে যে জেনেটিক্যাল বস্তু হিসেবে কাজ করে, জেনেটিক্যাল বস্তু হিসেবে কাজ করে। নর্মালি আরএনএ কখনোই জেনেটিক্যাল বস্তু হিসেবে কাজ করে না, কিন্তু জিআরএনএ জেনেটিক্যাল বস্তু হিসেবে কাজ করে কার মধ্যে? ভাইরাসের মধ্যে। ভাইরাসের মধ্যে আরএনএটা জেনেটিক্যাল বস্তু হিসেবে কাজ করে। তাহলে এই জায়গার আরএনএ রিলেটেড কথা, আরএনএ কিন্তু 5 প্রকার, আরএনএ এক সূত্রক, 5 ধরনের আরএনএ, 5 টাইপের কাজ আছে। খুব 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 ইম্পর্টেন্ট এই জায়গার যা কথাগুলা যা বললাম ভাইয়া। আরএনএ কোন প্রকারটি প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামিনো অ্যাসিড বহন করে? 38 নম্বরের উত্তর তোমরা কমেন্টে জানাবা ভাইয়া, কিন্তু বলে দিছি অলরেডি, মুক্তি পেয়ে গেলাম ভাইয়া তোমাদের বলে। 38 উত্তর কমেন্টে সবাই। 39 দেখো ডিএনএ এবং আরএনএ প্রধান রাসায়নিক পার্থক্য কি? ভৌত পার্থক্য চাইতে পারে, রাসায়নিক পার্থক্য চাইতে পারে। ডিএনএ তে ফসফেট থাকে, আরএনএ তে ফসফেট থাকে না, দুই জায়গায় ফসফেট থাকে, কথা মিথ্যা। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আরএনএ তে রাইবোজ সুগার থাকে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এই কারণে এই নাম কিন্তু ডিএনএ আরএনএ আসছে। তারপরে কথা হচ্ছে ডিএনএ এক সূত্রক, আরএনএ দ্বিসূত্রক। ভুগি চুগি বলো, এক সূত্রক দ্বিসূত্রক হবে না, হবে না। তারপর বলছে আরএনএ তে থায়ামিন থাকে, ডিএনএ তে ইউরাসিল থাকে, পুরা খেলাটাই উল্টা বলছে। তাহলে প্রধান রাসায়নিক পার্থক্য হচ্ছে এই খ নম্বরটা। তারপর দেখো এরপরের প্রশ্নে যদি যাই, ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন এনজাইম নতুন ডিএনএ শৃঙ্খল সংশ্লেষ করে? ডিএনএ রেপ্লিকেশনের সময় নতুন ডিএনএ শৃঙ্খল তৈরি করার কাজটা করে ডিএনএ পলিমারেজ। আমাদের হেলিকেজ এনজাইমের কাজ কি? হাইড্রোজেন বন্ধন ভাঙে, হাইড্রোজেন বন্ধনটাকে ভাঙে কে? হাইড্রোজেন বন্ধনকে ভাঙে হচ্ছে হেলিকেজ এনজাইম। লাইগেজের কাজ কি? লাইগেজের কাজ হচ্ছে যে এরা ওকাজাকি খণ্ডকে জোড়া লাগায়, ওকাজাকি খণ্ড জোড়া লাগায়, ওকাজাকি খণ্ড জোড়া লাগানোর কাজ করে লাইগেজ। প্রাইমেজ কি করে? প্রাইমার, প্রাইমার আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার যুক্ত করে। এই আরএনএ প্রাইমার যুক্ত করে করে রেপ্লিকেশন শুরু করে, রেপ্লিকেশন শুরু করে, রেপ্লিকেশন শুরু করে। দুইটা এনজাইমের নাম আছে, আর একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেটা দুইটা সূত্রকে আলাদা রাখে, আরেকটা হচ্ছে গাইরেজ, গাইরেজ বা টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ, গাইরেজ বা টপো আইসোমারেজ। এই গাইরেজ বা টপো আইসোমারেজ কি করে? এই গাইরেজ বা টপো আইসোমারেজ কি করে? এরা হচ্ছে যে ডিএনএ সূত্রকে অতিমাত্রায় পেঁচায় যাওয়া থেকে রক্ষা করে। রেপ্লিকেশন থেকে কিছু আসলে কিন্তু এই এনজাইমের নাম থেকে আসার সম্ভাবনা বেশি। রেপ্লিকেশন শুরুর স্থানকে কি বলা হয়? অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি। রেপ্লিকেশন শুরুর পর ওয়াই আকৃতির একটা অংশ তৈরি হয়, রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন কোন স্ট্র্যান্ডে? বলো লিডিং স্ট্র্যান্ড কোনটা, ল্যাগিং স্ট্র্যান্ড কোনটা? কমেন্টে জানাও। লিডিং স্ট্র্যান্ড
স্ট্র্যান্ড কত সূত্রক হয়, ল্যাগিং স্ট্র্যান্ড কত সূত্রক হয়, লিডিং স্ট্র্যান্ড কত সূত্রক হয়, ল্যাগিং স্ট্র্যান্ড কত সূত্রক হয়, কমেন্টে জানাও লিডিং স্ট্র্যান্ড কোন সূত্রক, ল্যাগিং স্ট্র্যান্ড কোন সূত্রক। স্প্লাইসিং এর কাজটা কি, এই যে এমআরএনএ যে তৈরি হয়, এমআরএনএ থেকে এই যে আমাদের এক্সনস গুলো আছে, এমআরএনএ থেকে এই এক্সনস বাদ দিবা না, এক্সনস রেখে ইন্ট্রনস বাদ দেওয়া, এক্সনস রেখে ইন্ট্রনস বাদ দেওয়া, এক্সনস রেখে ইন্ট্রনস বাদ দেওয়া, এটাকে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং এ যে এনজাইম লাগে তার নাম স্প্লাইসিওসোম। এক্সনস কি আর ইন্ট্রনস কি? এক্সনস হচ্ছে এক্সপ্রেসিং সিকোয়েন্স, ইন্ট্রনস হচ্ছে ইন্টারভেনিং সিকোয়েন্স। যে সিকোয়েন্স নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলি এক্সনস, যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে না সেটা ইন্ট্রনস। এই এমআরএনএ থেকে প্রি এমআরএনএ, এটা হচ্ছে প্রি এমআরএনএ থেকে আমাদের হচ্ছে যে এই স্প্লাইসিং করে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়। খুবই ইম্পর্টেন্ট জিনিস চূড়ান্ত এমআরএনএ তৈরি করা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং চূড়ান্ত এমআরএনএ তৈরি করা। এক্সনসগুলোকে রাখবো, ইন্ট্রনসগুলোকে বাদ দিব। কোন এনজাইম সাহায্য করে? স্প্লাইসিং, এই স্প্লাইসিওসোম এনজাইম সাহায্য করে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে বলি ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ টু ডিএনএ। ট্রান্সলেশন মানে কি? এমআরএনএ টু প্রোটিন, এমআরএনএ টু প্রোটিন। রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? রিভার্স ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যে আমাদের এই আরএনএ টু ডিএনএ। কার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন হয়? এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হয় বলে কি বলি? রেট্রোভাইরাস বলি। এইচআইভি আমাদের কি? এইচআইভির মধ্যে কি থাকে রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। কি এনজাইম থাকে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। আরেকটা কি এনজাইম থাকে? আরেকটা ইন্টিগ্রেজ এনজাইম থাকে, যেটা এই ডিএনএটাকে মানবদের ডিএনএর সাথে যুক্ত করে দেয়। এই জন্য এইচআইভি আর ভালো হয় না কখনো। কোডন সংখ্যার দিক থেকে কোনটা ভিন্ন? কোডন কি? কোডন হচ্ছে আমাদের ট্রিপলেট। কোডন হচ্ছে কি? ট্রিপলেট। তিনটা নাইট্রোজেন বেস থাকবে, তিনটা নাইট্রোজেন বেস থাকবে। কোডন হচ্ছে যে আমাদের কোডন কয়টা? 64টা। এর মধ্যে হচ্ছে সেন্স কোডন কয়টা? সেন্স কোডন 61টা। আর ননসেন্স কোডন যেগুলা কোনো কামেই দেয় না, ননসেন্স কোডন স্ল্যাশ স্টপ কোডন কয়টা? 3টা। কি কি স্টপ কোডন আছে সবাই জানো? ইউএএ, ইউএজি, ইউজিএ। আর স্টার্ট কোডনের মধ্যে আমাদের এইখানে মেথিওনিনের জন্য দায়ী এইউজি, যেটা হচ্ছে স্টার্ট কোডন। এবং এই এইউজি, এই একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, এটা রেয়ার, এরকম আর হয় না, এরকম আর এক জায়গায় হয়। এক কোডন এক অ্যামিনো অ্যাসিড, এক কোডন ওয়ান অ্যামিনো অ্যাসিড। এটা এই এক জায়গায় হইল যে এইউজি থেকে আমাদের হচ্ছে মেথিওনিন পাই। আরেকটা আছে, অন্য আরেকটা কি? কমেন্টে আমাকে জানো, অন্য আরেকটা কি? কমেন্টে জানাও। এই দুইটা জানতে হবে। ভ্যালিন, থ্রিওনিন, লিউসিন, এরা হচ্ছে যে আমাদের এদের অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন বেশি লাগে। এদের অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন কি লাগে? বেশি লাগে। 6টা করে লাগে। 6টা কোডন লাগে এদের জন্য। কয়টা কোডন লাগে? 6টা কোডন লাগে। এটা আমাকে কমেন্টে জানাও। এক কোডন এক অ্যামিনো অ্যাসিড, এইউজি তো মেথিওনিন, আর কোথায় পাওয়া যায়? যে জিন প্রতিস্থাপন করা হয় তাকে বলা হয় ট্রান্সজিন। যেটাকে আমি প্রতিস্থাপন করব সেটাকে বলবো ট্রান্সজিন। অনকোজিন মানে কি? যেটা ক্যান্সার তৈরি করে, ক্যান্সার তৈরি করে যে, সেটাকে বলি অনকোজিন। লিথাল জিন যে তার কারণে মৃত্যু হয় যে, সেটাকে বলি আমরা লিথাল জিন বলি। কোন জিনের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত থাকে? কোন জিন যে আছে সেই জিনের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত থাকে? এই যে দেখো, অপারেটর জিন, প্রমোটার জিন, রেগুলেটর জিন, এগুলা সব মিলে তৈরি হয় হচ্ছে আমাদের অপেরন মডেল। এই অপেরন মডেলকে বলি হচ্ছে আমরা আদিকোষের জিন প্রকাশের একক। আদিকোষের জিন প্রকাশের একক কি বলি? অপেরন বলি। এখানে যুক্ত থাকে কার সাথে? এই যে প্রমোটার আছে, এই প্রমোটারের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত থাকে। আমাকে একটা প্রশ্ন বলো যে আদিকোষের প্রমোটারকে প্রমোটার সিকোয়েন্সটা আদিকোষের ক্ষেত্রে প্রমোটার সিকোয়েন্স কি, প্রকৃত কোষের প্রমোটার সিকোয়েন্স কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আদিকোষের প্রমোটার একটা আছে টাটা আর একটা আছে টাট আট।
কাট আট। আদি কোষের প্রোমোটার সিকোয়েন্স কি, প্রকৃত কোষের প্রোমোটার সিকোয়েন্স কি বলো? আর আরএনএ পলিমারেজ যুক্ত থাকে কার সাথে? এই প্রোমোটার সিকোয়েন্সের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত থাকে। অ্যালবিনিজম, অ্যালবিনিজম মানে কি? অ্যালবিনিজম মানে হচ্ছে সাদা হয়, সাদা, সাদা মানে ভয়ঙ্কর শ্বেতি হয়ে যায় মানুষ। অ্যালবিনিজম হচ্ছে একটা অটোজোমাল জিনের কারণে মানুষ অ্যালবিনিজম হয়। হোল্যান্ড্রিক জিন, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমে যে জিন আছে, ওয়াই ক্রোমোজোমের জিন, এটাকে বলা হয় হোল্যান্ড্রিক জিন, এবং এটা হচ্ছে কানের লোমের জন্য দায়ী। খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, হোল্যান্ড্রিক জিন, হোল্যান্ড্রিক জিন। আরএনএ প্রাইমার কি স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে কোন এনজাইম? আরএনএ প্রাইমার কি স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে কোন এনজাইম? এটা অলরেডি পড়াইছি। 47 উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, তুমি দিতে পারবা উত্তর। 48 নিচের কোন এনজাইম, কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য নয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য নয় বলছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সমগ্র সাইটোপ্লাজমের জালিকা সৃষ্টি করে, অন্তঃপরিবহনে সাহায্য করে, সকল প্রকৃত কোষে থাকে, সংশ্লেষ এবং ক্ষরণে হচ্ছে যে ভূমিকা রাখে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ হচ্ছে সংশ্লেষ করা, ক্ষরণ করা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে যে মূল কাজ না। এই সমগ্র সাইটোপ্লাজমে জালিকা সৃষ্টি করে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য। অন্তঃপরিবহন, অন্তঃপরিবহন লিপিড এবং প্রোটিনের অন্তঃপরিবহনে সাহায্য করে, প্রকৃত কোষে থাকে, সংশ্লেষ এবং ক্ষরণে ভূমিকা রাখে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য নয়। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে কোনটা? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে গোলজি বডি। শুক্রাণু যে আছে, এই শুক্রাণুর মধ্যে এরকম টুপির মতো একটা অংশ থাকে, যেটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্রোজোম। টুপির মতো একটা অংশ থাকে, যেটাকে কি বলা হয়? যেটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমের ভেতরে একটা এনজাইম থাকে, এর নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ, সদ্য সন্ত্রাস চলতেছে আমার উপরে, বুঝছো? এই হায়ালুরোনিডেজে আমাদের লাইসোসোম সাহায্য করে। হায়ালুরোনিডেজ এনজাইমটা আমাদের তৈরিতে কে সাহায্য করে? লাইসোসোম সাহায্য করে, যেটা ডিম্বাণুর প্রাচীরকে বিগলন করে শুক্রাণু ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনে সাহায্য করে। প্রকৃত কোষের বৈশিষ্ট্য নয়, এদের নিউক্লিয়াস সুগঠিত। প্রকৃত কোষের নিউক্লিয়াস তো সুগঠিত, এটা হচ্ছে বৈশিষ্ট্য নয় বলছে, বৈশিষ্ট্য নয়। তারপর হচ্ছে রাইবোজোম 80S প্রকৃত কোষের, হ্যাঁ। ডিএনএ সূত্রাকার একাধিক ক্রোমোজোম অবস্থিত, ঠিক আছে। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালে প্রকৃত কোষ পাওয়া যায় না। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালটা কি? আদিকোষী। কি? আদিকোষী। কোষ প্রাচীর গঠনের ক্ষেত্রে কোনটা সঠিক? কোষ প্রাচীরের জন্য মূল জিনিস হচ্ছে সেলুলোজ। সব জায়গায় সেলুলোজ দেওয়া আছে। অসংখ্য সেলুলোজ মিলে তৈরি হয় সেলুলোজ চেইন। সেই সেলুলোজ চেইন মিলে তৈরি হয় ক্রিস্টালাইন মাইসিলি। সেই ক্রিস্টালাইন মাইসিলি থেকে আমাদের কি তৈরি হয়? ম্যাক্রোফাইবিল। মাইক্রোফাইবিল বলা আছে না, ঠিক নাই। আমাদের ক্রিস্টাল সেলুলোজ মাইসিলি, তাহলে এই দুইটা বাদ। সেলুলোজের পর মাইসিলি, ঠিক আছে। মাইক্রোফাইবিল আগে, তারপর ম্যাক্রোফাইবিল। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, তাহলে মাইক্রোফাইবিল এবং ম্যাক্রোফাইবিল এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখান থেকে ফ্লোচার্ট আকারে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো কোষ এবং এর গঠন এই অধ্যায় থেকে আমি তোমাকে হচ্ছে কিন্তু এই 51টা প্রশ্ন দেখাইলাম, বেশি দেখাই নেই। এই 51টা প্রশ্নের সাথে কিন্তু অনেক কিছু বলে গেছি। আশা করি এই জায়গা থেকে হয়তো কমন আসতে পারে, বাট আবারও বলি মূল বই পড়তে হবে। এই ক্লাসের উপর শুধু ভরসা করে তো মেডিকেল পরীক্ষা দিতে যাওয়া যাবে না। সো মূল বইয়ের পাশাপাশি যখন এই ক্লাসগুলো করবা, তখন এই জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হবে। কোষ বিভাজন এই অধ্যায়ে আসলে আমাদের শুরু হয় কি? কোষ বিভাজন অধ্যায়ের মধ্যে আমাদের শুরু হয় কোষ বিভাজন 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। অ্যামাইটোসিসের আরেক নাম প্রত্যক্ষ কোষ বিভাজন, আর মাইটোসিস আর মায়োসিস চলে যায় কোথায়? পরোক্ষ কোষ বিভাজনে চলে যায়। অ্যামাইটোসিস কি সবার মধ্যে হয়? হয় না। অ্যামাইটোসিসটার মধ্যে আমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজন হয়, এই জন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। অ্যামাইটোসিস দেখা যায় বে অফ বেঙ্গলে, ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্টে দেখা যায়। বিজ্ঞানী স্টার্সবার্জার বলছে যে অ্যামাইটোসিস থেকে এই সকল কোষ বিভাজনে শুরু হয়। মাইটোসিসটা সবচেয়ে স্মার্ট কোষ বিভাজন, যেখানে আমাদের হ্যাপ্লয়েড বলো, ডিপ্লয়েড বলো, ট্রিপ্লয়েড বলো, সব কোষের বিভাজন সম্ভব। এবং এই মাইটোসিস কোষ বিভাজিত হয়ে সমআকৃতি সমগুণ সম্পন্ন নতুন দুইটা কোষ তৈরি করে। একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়, এটাকে কি বলি? মাইটোসিস বলি। এখন কথা হচ্ছে যে আমরা এই মাইটোসিসের মধ্যে কোষ চক্র বা সেল সাইকেল জিনিসটা আমি পাই। কোষ চক্র, কোষ চক্রের মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা ফেজ আছে, একটাকে বলি ইন্টার ফেজ, আরেকটাকে বলি হচ্ছে আমাদের এই এম ফেজ, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে মাইটোটিক ফেজ। এম ফেজ বা ইংরেজিতে কি বলি আমরা? মাইটোটিক ফেজ বলি। এখন এই যে ইন্টারফেজ আছে, ইন্টারফেজের মধ্যে G1 ফেজ আছে, যেখানে 30 থেকে আমরা হচ্ছে 35% সময়, 30
30 থেকে 40% সময় হচ্ছে যে আমাদের G1 ফেজে যায়, G1 ফেজে 30 থেকে 40% সময় যায়। আমাদের হচ্ছে যে এই S ফেজে যায় হচ্ছে 30 থেকে 50% সময় S ফেজে যায়। আরেকটা হচ্ছে যে আমাদের G2 ফেজ যে আছে, G2 ফেজে 10 থেকে 15% সময় যায়। সো প্রতিটা ফেজেই সময় যায়। G1 ফেজে হচ্ছে সে চিন্তা করে যে আমি কি পরবর্তী কোষ বিভাজনে অংশ নিব কি নিব না। যদি সে পরবর্তী কোষ বিভাজনে অংশ নেয়, ডিসিশন নেয়, তাহলে S ফেজে যে আমাদের ডিএনএ সিনথেসিস হয়, সেই সিনথেসিসের জন্য প্রয়োজনীয় যত উপাদান আছে, ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজনীয় সকল উপাদান, প্রোটিন সংশ্লেষণের উপাদানগুলা আমাদের হচ্ছে যে G1 ফেজে তৈরি করে। S ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়, জাস্ট S ফেজের কাজ ডিএনএ রেপ্লিকেশন হওয়া। এই S ফেজটাকে কিন্তু একটা অদৃশ্য ফেজও বলা হয়। G2 ফেজে হচ্ছে যে সে M ফেজে যাওয়ার জন্য যা যা প্রস্তুতি লাগবে, সেই M ফেজে যাওয়ার প্রস্তুতিগুলো সে G2 ফেজে নেয়। M ফেজে যাওয়ার প্রস্তুতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রস্তুতি হচ্ছে এই স্পিন্ডল যন্ত্র তৈরির প্রস্তুতি, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার তৈরির প্রস্তুতি। এই স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার তৈরির প্রস্তুতিটা কিন্তু সে এই G2 ফেজে নেয়। সেখানে হচ্ছে যে একটা সেন্ট্রিওল বিভক্ত হয়ে একটা সেন্ট্রোজোম বিভক্ত হয়ে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। প্রত্যেকটা কথা তোমার মাথায় আছে আমি জানি, তাই একটু রিভিউ করে দিলাম। প্রশ্নের উত্তরটা বলেই দিছি, 5 থেকে 10% হচ্ছে যে আমাদের এই M ফেজে সময় লাগে। তারপর হচ্ছে যে দেখো কোনটা কোষচক্রের অন্তর্গত নয়। কোষচক্র বা সেল সাইকেলের মধ্যে আমাদের কি আছে? কোষচক্র বা সেল সাইকেলের মধ্যে কোষ বিভাজনের প্রস্তুতি নেওয়া হয়, কোষ বিভাজন হয় এবং হচ্ছে যে কোষের বৃদ্ধিও হয়। তাইলে কোষ পরবর্তী বিভাজন, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি, কোষের মৃত্যু, এটা কিন্তু কোষ চক্রের অন্তর্গত কোনো বিষয় না। সেলের ডেথ আবার কোষ চক্রের অন্তর্গত কিভাবে হবে? কোনোভাবে হবে? হবে না। এবার দেখো যে আমাদের হচ্ছে যে এই কোষে উচ্চ মাত্রায় কোন প্রোটিনটা থাকলে মহিলাদের স্তন ক্যান্সার হয়। আমার কাছে কেন জানি মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্তন ক্যান্সারের জন্য ফিমেলদের দায়ী P27 ফিমেলদের স্তন ক্যান্সারের জন্য দায়ী একটা আমাদের হচ্ছে যে উদ্দীপক হিসাবে বা প্রোটিন হিসেবে কাজ করে। আমাদের কোষ চক্রের নিয়ন্ত্রককে বলো তো, এই যে কোষ চক্র আছে, এই কোষ চক্র যে আছে, কোষ চক্রের নিয়ন্ত্রককে, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের সাইক্লিন সিডিকে, সাইক্লিন সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, আর সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, একটা এনজাইম। এই সাইক্লিনের মধ্যে আমাদের হচ্ছে সাইক্লিন কিন্তু কয়েক টাইপের আছে, সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ডি, সাইক্লিন ই। 4 টাইপের সাইক্লিন কিন্তু হচ্ছে আমাদের বডিতে রয়েছে এবং 4 টাইপের সাইক্লিনের প্রত্যেকের আলাদা আলাদা কাজও কিন্তু আছে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজম বিভাজনকে কি বলি? সাইটোকাইনেসিস। নিউক্লিওগ্যামি, নিউক্লিওকাইনেসিস এখানে আসে না, এই দুইটা টার্ম আসে না। এরপরে হচ্ছে প্রাণীকোষে কোথা থেকে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়? প্রাণীকোষে স্পিন্ডল তন্তুর তৈরি হয় সেন্ট্রিওল থেকে, প্রাণীকোষে স্পিন্ডল তন্তুর তৈরি হয়। আর মাইক্রোটিবিউলস থেকে উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, অনেক উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, তাই উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তুর সূচনা মাইক্রোটিবিউলস থেকে হয়। প্রাণীকোষে মাইক্রোটিবিউলসগুলো মিলে সেন্ট্রিওল তৈরি করে, তাই প্রাণীকোষে স্পিন্ডল তন্তু তৈরির সূচনা কোথায় হয়? আমাদের হচ্ছে সেন্ট্রিওলের মধ্যে হয়। নেক্সট কথা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজনের উৎপত্তি হয়েছে, এটার কথা আগেই বলে আসছি, বিজ্ঞানী স্টার্সবার্জার এই কথাটা বলছে। এবং বে অফ বেঙ্গল এই টার্মটা দিয়ে আমরা মনে রাখবো, এর মধ্যে অ্যামাইটোসিস হয়। ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্ট ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, 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 তারপর হচ্ছে অ্যামিবা, ইস্ট, অ্যামুইবা এবং হচ্ছে ইস্ট, এই যে এরা আছে, এদের মাধ্যমে হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিস এদের মধ্যে হয়। কোষচক্র বন্ধ করে দেয় কোন প্রোটিন? কোষচক্র বন্ধ করে দেয় হচ্ছে P53টাকে আমরা বলি হচ্ছে সেল গার্ডিয়ান। যখন কোষচক্র প্রয়োজনের চেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন কোষচক্র বন্ধ করে দেয় P53। ডিফেক্টিভ P53 থাকলে সেটা কিন্তু কোষচক্র বন্ধ করতে পারে না, সেটা তখন হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী হয়ে যায়। এবং বেশিরভাগ মানুষের দেহে ডিফেক্টিভ P53 জিন থাকার কারণে আমাদের মধ্যে কিন্তু হচ্ছে সেই ক্যান্সারের রেটটা অনেক বেশি। এরপরের প্রশ্ন, কোনটাতে অ্যামাইটোসিস হয় না? উত্তর তুমি দাও, আমি দিব না। অ্যামাইটোসিস হয় না কোনটা? 59 এর উত্তর দাও, কারণ অলরেডি পড়ায় ফেলছি। এই উত্তর যদি আমি দিই তাহলে এটা লজ্জাজনক বিষয়। মানবদেহে কোষচক্রের সময়কাল কত মিনিট? মানবদেহে কোষচক্র ঘটতে কত মিনিট সময় লাগে বলো তো? যে মানবদেহে কোষচক্রের সময়কাল কত মিনিট, এটার উত্তরটাও হচ্ছে যে তুমি দিবা। দাও, উত্তরটা দাও। মানবদেহে কোষচক্রের সময়কাল কত মিনিট?
মানবদেহে কোষচক্রের সময়কাল কত মিনিট? এটার উত্তরও তোমার উপর ছাড়লাম, উত্তর দাও। কোষচক্রের সময়কাল এটা আমি বলি নাই, বাট এটা তোমার পারা উচিত। কোষচক্রের সময়কাল মানবদেহে কতটুকু? এরপরে দেখো যে যদি মায়োসিস নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পর হয়, মায়োসিসটা নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পর হয়। জাইগোটে মায়োসিস হলে জাইগোটিক মায়োসিস, গ্যামেট তৈরির সময় মায়োসিস হলে, গ্যামেট সৃষ্টির সময় মায়োসিস হলে, গ্যামেট সৃষ্টির সময় মায়োসিস হলে, গ্যামেট সৃষ্টির সময় মায়োসিস, গ্যামেট সৃষ্টির সময় মায়োসিস যদি হয় তখন সেটাকে বলি হচ্ছে টার্মিনাল মায়োসিস। এটা উন্নত প্রাণীতে দেখা যায়, উন্নত প্রাণীতে, আর উন্নত প্রাণীতে বা ডিপ্লয়েড প্রাণীতে। আর জাইগোটিক মায়োসিস কোথায় দেখা যায়? জাইগোটিক মায়োসিস দেখা যায় হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড প্রাণীতে। জাইগোটিক মায়োসিস কোথায় দেখা যায়? হ্যাপ্লয়েড প্রাণীতে, হ্যাপ্লয়েড প্রাণীতে, হ্যাপ্লয়েড প্রাণীতে জাইগোটিক মায়োসিস দেখা যায়। এই হ্যাপ্লয়েড প্রাণীতে যে জাইগোটিক মায়োসিস দেখা যায়, এখানে তো প্রাণী হ্যাপ্লয়েড, এর মানে এর হচ্ছে জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, গ্যামেটো হ্যাপ্লয়েড, সো সেখানে আর মায়োসিস ঘটার সুযোগ নেই, মাইটোসিস হয়। তো শুক্রাণু ডিম্বাণু মিলে যখন ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, সেখান থেকে ভ্রূণ সৃষ্টির সময় মায়োসিস হয়। তাহলে আমাদের মায়োসিস বেসিক্যালি তিন প্রকার: টার্মিনাল মায়োসিস বা গ্যামেটোজেনিক মায়োসিস, জাইগোটিক মায়োসিস, আর একটা স্পোরিক মায়োসিস। যে আমাদের স্পোর সৃষ্টির সময় যে মায়োসিসটা হয় সেটাকে স্পোরিক মায়োসিস বলা হয়। দেখো আমাদের হচ্ছে কোনটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলি হচ্ছে আমরা অ্যাপোপ্টোসিস। এটার জন্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া দায়ী। কে দায়ী? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এটার সাথে হচ্ছে ইনভলভড। আর হচ্ছে যে তীব্র তীব্র খাদ্যের অভাবে যে মৃত্যু হয়, খাদ্যের অভাবে যে মৃত্যু হয় সেটাকে কি বলি আমরা? নেক্রোসিস বলি। খাদ্যের অভাবে মৃত্যু, অক্সিজেনের অভাবে মৃত্যু, সেটার জন্য কে দায়ী? সেটার সাথে ইনভলভ থাকে হচ্ছে লাইসোসোম, হচ্ছে এটার সাথে ইনভলভ থাকে। অনকোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি, ক্যান্সার সৃষ্টিকে বলি হচ্ছে আমরা অনকোজেনেসিস। আর এই যে অ্যাঞ্জিওজেনেসিস বলা আছে, এটা হচ্ছে রক্তনালী তৈরি। ক্যান্সার তৈরি হলে সে জায়গায় হচ্ছে যে প্রচুর এই অ্যাঞ্জিওজেনেসিস হয়ে রক্তনালী তৈরি হয়, জন্য ক্যান্সার থেকে ব্লিডিংটা অনেক বেশি। ইন্টারফেসের গুরুত্ব সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? আচ্ছা, সত্য নয় মিথ্যা নয় চলে আসি। ইন্টারফেসে ডিএনএ প্রতিলিপন হয়, অবশ্যই ইন্টারফেসের এস ফেজে ডিএনএ প্রতিলিপন হয়। আরএনএ অনুলিপন এটা কি ঘটে? এটা ঘটে না। আমাদের ডিএনএ এবং আরএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, ইয়েস এটাও হয়। মাইক্রোটিবিউল সৃষ্টি এটাও হয়, কারণ মাইক্রোটিবিউল সৃষ্টি কোন ফেজে হয়? এটা হচ্ছে যে আমাদের G2 ফেজে হয়, এটা G1 ফেজে হয়, এটা এস ফেজে হয়। কিন্তু আরএনএ অনুলিপন কোনো ফেজের ভেতরই ঘটে না, আরএনএ অনুলিপন কোনো ফেজে ঘটে না। ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসটা আমাদের অধিক বিপাকীয় অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস দশার নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? মাইটোসিসের মধ্যে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? মাইটোসিসের মধ্যে ধাপ আছে আমাদের প্রোফেজ, এটা হচ্ছে দাদু ফেজ, আদি ফেজ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী ফেজ। আমাদের হচ্ছে যে এই প্রো মেটাফেজ, ক্ষণস্থায়ী ফেজ, প্রো মেটাফেজ, এই প্রো মেটাফেজটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের আজিবর স্যারের বইয়ে আবার মেটাফেজকে বলছে সবচেয়ে ক্ষণস্থায়ী। মেটাফেজকে কি বলছে? সবচেয়ে ক্ষণস্থায়ী বলছে, সবচেয়ে ক্ষণস্থায়ী বলছে। অ্যানাফেজটা হচ্ছে আমাদের গতি পর্যায়ে, তাই না? এর মধ্যে আমাদের ক্রোমোজোমগুলো মুভমেন্ট করে। আর টেলোফেজটা কি? টেলোফেজটা হচ্ছে যে আমাদের সমাপ্তি পর্যায়। আমরা প্রোফেজ থেকে কি জানি? প্রোফেজ থেকে জানি এখানে জলবিয়োজন হয়। প্রোফেজ থেকে জানি এখানে হচ্ছে ক্রোমোজোম অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে। প্রোফেজ থেকে জানি জলবিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা আর খাটো হয়। আরেকটা যেটা বলছি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে বাকি অংশ অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড তৈরি করে। প্রোফেজ থেকে জানি এখানে স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা হয়। প্রোমেটাফেজ থেকে আমরা জানি কি এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। প্রোমেটাফেজে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। প্রোমেটাফেজে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল ফাইবার যুক্ত থাকে। স্পিন্ডল ফাইবার এবং সেন্ট্রোমিয়ার মিলে বলি ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। তারপর হচ্ছে মেটাফেজ দশা সম্পর্কে আমরা জানি, মেটাফেজ দশাটা হচ্ছে মধ্য পর্যায়। ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, যেটাকে কি বলি? মেটাকাইনেসিস বলি। মেটাফেজ দশার মধ্যে হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। এই সবচেয়ে মোটা ও খাটো হওয়ার কারণ ডিএনএ সুপার কয়েলিং হয়ে ক্রোমোজোম যে মোটা খাটো হয় এটাকে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। এখানে ক্রোমোজোমগুলোর সংখ্যা, আকার, আকৃতি ইত্যাদি বোঝা যায়।
এবং আমাদের মেটাফেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। এই যে ক্রোমোজোম আছে, এই যে ক্রোমাটিড গঠন হইল, এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে আলাদা দুইটা ক্রোমোজোম তৈরির সূচনাকে আলাদা দুইটা ক্রোমোজোম, এটা কিন্তু মেটাফেজই হয়। অ্যানাফেজে ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু হয়, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকে, বাহুদ্বয় পেছনের দিকে থাকে, থাকতে থাকতে এরা মেরুতে গিয়ে এই দশা সমাপ্তি হয় এবং দুই মেরুতে অর্ধেক অর্ধেক, ওই দুই মেরুতে আমাদের দুইটা দুইটা করে ক্রোমোজোম বা সমান সমান ক্রোমোজোম দুই মেরুতে চলে যায়। টেলোফেজে জলযোজন হয়, ক্রোমোজোমগুলা আমাদের হচ্ছে যে সরু এবং পাতলা হতে থাকে, খাটো মোটার জায়গায় নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটে, নতুন দুইটা কোষ তৈরি হয়ে যায় সাইটোকাইনেসিসের মাধ্যমে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে আরো একটা আছে যে কোন দশায় নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। শুধু বিলুপ্তি ঘটলে প্রোমেটাফেজ, সম্পূর্ণ বিলুপ্তি ঘটলে মেটাফেজ। পুরো জায়গা পড়া দিছে, এর বাইরে আর কিছু আসার নেই জায়গার। এখন দেখো সামনের কথা, মাইটোসিসের ক্ষেত্রে কোনটা সত্য নয়। মাইটোসিসে পানি বিয়োজন ঘটে, এটা মাইটোসিসের ক্ষেত্রে সত্য। ক্রোমোজোমগুলা আমাদের ক্রমাগত খাটো মোটা হয়, এটা আচ্ছা মাইটোসিসের ক্ষেত্রে সত্য নয় বলছে। মাইটোসিস 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 তো মানে পুরাটা, তাই না? মাইটোসিস মানে পুরাটা। মেটাফেজ বললে একটা বিষয় ছিল, পানি বিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলা মোটা খাটো হয়, নিউক্লিয়াসের আকার বৃদ্ধি হয়, সেন্ট্রোমিয়ার লম্বালম্বিভাবে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার নিউক্লিয়াসের আকার বৃদ্ধি একটু হালকা পাতলা ঘটলেও ঘটতে পারে, কিন্তু সেন্ট্রোমিয়ার লম্বালম্বি বিভক্ত তো সেন্ট্রোমিয়ার হয় না, ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার তো এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা এইভাবে বিভক্ত হয়, অনুপ্রস্থভাবে বিভাজিত হয়। সেন্ট্রোমিয়ার কি অনুপ্রস্থভাবে বিভাজিত হতে পারে, তবে সেন্ট্রোমিয়ার আমাদের সত্য নয়। লম্বালম্বিভাবে সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে না, লম্বালম্বিভাবে ক্রোমোজোম বিভাজিত হয়। সেন্ট্রোমিয়ার অনুপ্রস্থভাবে আড়াআড়িভাবে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। মাইটোসিসের কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? পরে আসছি, এটার উত্তর দাও, এটার উত্তর দাও, উত্তর চাই, জবাব চাই বাংলা, এটা বলো, উত্তর দাও। ঠিক আছে, পড়ায় দিছি, বাংলা জবাব চাই, এটার উত্তর দিবা। সাইটোকাইনেসিস না হয়ে শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস চলছে তো চলছে তো চলছে তো চলছে তো চলছে, ক্যারিওকাইনেসিস। তার মানে কি সাইটোকাইনেসিস হচ্ছে না, কোষ বিভাজন হচ্ছে না, কোষের মধ্যে খালি নিউক্লিয়াস 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 তৈরি হচ্ছে। কোষের মধ্যে যখন নিউক্লিয়াস তৈরি হবে তখন সেটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলি, মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলি। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে ডাবের পানি, ডাবের পানি। আর হচ্ছে বহু নিউক্লিয়াস আছে, বহু নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলি আমরা? সিনোসাইট বলি, সিনোসাইট বলি। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলি? প্রাণী কোষকে বলি হচ্ছে সিনসাইট্রিয়াম, সিনসাইট্রিয়াম, সিনসাইট্রিয়াম। ঠিক আছে, এখন হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল কিন্তু টিউমার এবং ক্যান্সার, তাই না? টিউমার ক্যান্সার এগুলো তৈরিকে অনকোজেনেসিস বলি আমরা। টিউমার ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি মেটাস্টেসিস, মেটাস্টেসিস বলি টিউমার ক্যান্সার ছড়িয়ে পড়াকে রক্তের মধ্যে। এবং টিউমার ক্যান্সারের জন্য দায়ী যারা, তাদেরকে বলি আমরা অনকোজিন, অনকোজিন বলি, যেসব জিন হচ্ছে আমার ক্যান্সারের জন্য দায়ী। আর যেসব কেমিক্যাল ক্যান্সার তৈরির জন্য দায়ী তাদেরকে বলি অনকোজেনিক সাবস্টেন্স বলি। যেমন নিকোটিন একটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, বিভিন্ন ভাইরাস আছে যে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মানুষের জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, B6 এবং B7 জিন। সো হচ্ছে যে অনেক কিছু কথা কিন্তু এই অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। প্রাণীকোষের পোলারাইজড বিন্যাস কোন ধাপে দেখা যায়? দেখো আমাদের হচ্ছে এই মিওসিস, মিওসিসের ক্ষেত্রে দুইটা আছে, মিওসিস 1 আছে, মিওসিস 2 আছে। মিওসিস 1 এর মধ্যে আমাদের যে প্রোফেজ 1, এই প্রোফেজ 1 এর মধ্যে কিন্তু 5টা দশা আছে, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যে আমাদের ল্যাপ্টোটিন, এই ল্যাপ্টোটিন দশায় হচ্ছে যে আমাদের পোলারাইজ বিন্যাস দেখতে পাবো। ল্যাপ্টোটিন দশায় এরা ফুলের তোড়ার মতো বিন্যস্ত থাকে, মেরুর দিকে হচ্ছে ক্রোমোজোম গিয়ে একে বুকে বিন্যাস বলা হয়। বিজ্ঞানী ডার্লিংটনই বুকে বিন্যাস দিয়েছিল কিন্তু, এবং এখানে ক্রোমোমিয়ার দেখা যায়। জাইগোটিন দশায় কি দেখা যায়? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া হয়ে কি তৈরি করে? জোড়া তৈরি করে বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি করে, এবং এই জোড়া সৃষ্টিকে বলি সিন্যাপসিস বলি। প্যাকেটিন দশায় কি দেখা যায়? এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত কি ক্রোমাটিড গঠন করে। এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম থেকে যদি টেট্রাড তৈরি হয়, দুইটা ক্রোমোজোম থেকে যদি ক্রোমাটিড তৈরি হয়, তাহলে কয়টা ক্রোমাটিড তৈরি হবে? 4টা ক্রোমাটিড তৈরি হবে, তাই বলি টেট্রাড। এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড একসাথে জোড়া লেগে কি হয়? এক্স আকৃতির কায়াজমা গঠন করে, অংশের বিনিময়ে হয় ক্রসিং ওভার বলে। কোন দশায় দেখা যায়? প্যাকাইটিন। ডিপ্লোটিনে কি হয়? বিকর্ষণ শুরু হয়,
প্রান্তীয়করণ, এই যে আমাদের কায়াজমা আস্তে আস্তে প্রান্তের দিকে যেতে থাকে, প্রান্তীয়করণ, এর ফলে কি হয়, লুপ সৃষ্টি হয়। একটা কায়াজমা থাকলে হয় 90 ডিগ্রি, দুইটা কায়াজমা থাকলে ক্রোমোজোমগুলো হয়ে যায় 180 ডিগ্রি। আর ডায়াকাইনেসিসও এই প্রান্তীয়করণ চলতে থাকে এবং ডায়াকাইনেসিসের শেষ দশায় আমাদের হচ্ছে এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। সব কথা বলে দিছি এখান থেকে যা লাগবে। সো এগুলা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তোমার মাথায় আছে আশা করি, তুমি ধরতে পারছো আমার কথা, ধরতে না পারলেও বইলো। দেখো সাইক্লিন এর কাজ কোনটা, সাইক্লিন এ মানে অ্যাক্সিলারেট করা, এ মানে কি, অ্যাক্সিলারেট করা, এই অ্যাস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় ও ত্বরান্বিত করা, এটা সাইক্লিন এর কাজ। এটা কার কাজ, সাইক্লিন এর কাজ। বাকি সাইক্লিনের কাজ কোনটা কি বলো, মাইটোটিক স্পিন্ডল তৈরি করা কোন সাইক্লিনের কাজ, কোষকে জি1 থেকে এস থেকে জি2 তে নিয়ে যাওয়া কোন সাইক্লিনের কাজ, অ্যাস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা, এটা কোন সাইক্লিনের কাজ। বাকি সাইক্লিনগুলোর কাজ বলো তো কমেন্টে। তারপরের প্রশ্ন হচ্ছে যে আমাদের মায়োসিস বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস অদৃশ্য হয়। মায়োসিস বিভাজনের মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর ডায়াকাইনেসিস উপদশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। ভাইয়া কিন্তু বলে দিছি এই পুরা জায়গাটা। তারপর হচ্ছে কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি হয়, জবাব চায় বাংলা, জবাব চায় বাংলা, জবাব চায় সাদাব ভাইয়া, ঠিক আছে, এটা জবাব দাও। ময়ূকের মতো মনে অনেক জোরে জোরে ক্লাস নিচ্ছি না। মায়োসিস 1 এ নিউক্লিয়াসের বিভাজন হয় কতবার, মায়োসিস 1 এ নিউক্লিয়াস বিভাজন হয় কতবার, এই প্রশ্নটার মধ্যে খেয়াল করে দেখো। মায়োসিস 1 বলে দিছে আমাদের, মায়োসিস 1 এ নিউক্লিয়াস বিভাজন একবার, নিউক্লিয়াস 1 বার বিভাজন, ক্রোমোজোম 0 বার বিভাজন, নিউক্লিয়াস 1 বার বিভাজন, ক্রোমোজোম 0 বার বিভাজন। এটা কোথায়, মায়োসিস 1 এ। মায়োসিস 2 তে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার। পুরো মায়োসিসে দুইবার নিউক্লিয়াস বিভাজিত হয়, একবার ক্রোমোজোম বিভাজিত হয়। তাহলে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, একবার। উত্তর হবে কি, একবার নিউক্লিয়াসের বিভাজন হয়। ক্রসিং ওভার সম্পর্কে কোনটা সত্য নয়, টেট্রার অবস্থায় থাকে, সত্য। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মাঝে হয়, সত্য। ডিপ্লোটিন দশায় ঘটে, মিথ্যা। প্যাকেটিন দশায় ঘটে, সত্য। তাহলে ডিপ্লোটিন দশায় ঘটে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ক্রসিং ওভার দ্বারা কি জানা যায় না, ক্রসিং ওভার দ্বারা আমাদের হচ্ছে জিনের স্পাইরাল বিন্যাস, জিনের অবস্থান, ক্রোমোজোম ম্যাপিং করা যায়, বংশগতির পরিবর্তন, কি জানা যায় না ক্রসিং ওভারের মাধ্যমে, বলো তো ক্রসিং ওভারের মাধ্যমে কি জানা যায় না। তো কি জানা যায় না, জিনের স্পাইরাল বিন্যাস জানা যায় না, জিনের অবস্থান জানা যায়, ক্রোমোজোম ম্যাপিং করা যায়, বংশগতি পরিবর্তন বোঝা যায়, জিনগত পরিবর্তন বোঝা যায়, কিন্তু জিনটা কি স্পাইরাল ভাবে আছে কিনা সেই বিন্যাস বোঝা যায় না। এবং ক্রসিং ওভারটা আমাদের হচ্ছে যে আবিষ্কার করছে কে, ক্রসিং ওভার আবিষ্কার করছে থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান কত সালে আবিষ্কার করে, 1909 সালে। কার মধ্যে আবিষ্কার করে, ভুট্টাতে আবিষ্কার করে, ঠিক আছে। সবচেয়ে গৃহীত মডেল কোনটা, হোয়াইট হাউস মডেল। ক্রসিং ওভারের বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা তোমাদেরকে মোটামুটি এই 2 চ্যাপ্টারের যতটুকু আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আমি এমসিকিউগুলো এমনভাবে এনেছি যেন আমি অনেক কথা বলতে পারি। আমি অনেক কথা বলে তোমাকে গুছিয়ে দিয়েছি। আশা করি এই 2 অধ্যায় থেকে আমরা হয়তো কমন পেলেও পেতে পারি। তারপর আবারও বলছি, মূল বই তোমাদের মূল ভরসার জায়গা। মূল বই পড়ার পরেই ক্লাসটা দেখলে আশা করি প্রচণ্ড উপকৃত হবে। যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছি সেগুলো কমেন্টে উত্তর জানাও এবং ক্লাসটা বুঝতে পেরেছো কিনা সেটাও জানাও। নেক্সট ক্লাস আমাদের কিন্তু প্রতিদিন রাত 10টায় আপলোড হবে। এই ক্লাসটা 2 হাফে হয়ে যাওয়ায় আমরা হচ্ছে অন্য ভিন্ন টাইমে দিচ্ছি। তো নেক্সট ক্লাস আমাদের কোষ রসায়ন এবং অণুজীব, ইনশাল্লাহ আজ রাত 10টায় তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হোক সফলতার মঞ্চে।